ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। শান্তির খোঁজে সারা বছরই পর্যটকরা ভিড় জমায় শান্তিনিকেতনে। তবে বন্ধুরা, কম টাকা খরচা করে সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা শান্তিনিকেতন ভ্রমণ করবে সেটাই কিন্তু তুলে ধরবো আমার এই ভিডিওটির মাধ্যমে। কলকাতা থেকে কোন ট্রেন ধরে একদম কম টাকা খরচা করে কিভাবে তোমরা বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছাবে, এবং শান্তিনিকেতনে থাকা খুব সুন্দর প্রকৃতির মাঝে রয়েছে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ। সেখানে কম টাকা খরচা করে থেকে কিভাবে তোমরা শান্তিনিকেতনে থাকা প্রত্যেকটি টুরিস্ট পয়েন্ট ঘুরে দেখবে, অল ডিটেলস কিন্তু তুলে ধরবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভারত সেবাশ্রম সঙ্গে থাকলে পরে কত টাকা খরচা হতে পারে, কোথায় খাবার দাবার খাবে, শান্তিনিকেতনে থাকা অল টুরিস্ট পয়েন্ট গুলো ঘুরতে কত টাকা খরচা হতে পারে, এমনকি পুরো ভ্রমণে তোমাদের কত টাকা খরচা হবে, এ টু জেড ইনফরমেশন তুলে ধরবো। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 9:30। শান্তির খোঁজে বেরিয়ে পড়ছি কিন্তু শান্তিনিকেতন ভ্রমণের উদ্দেশ্যে। এখন দাঁড়িয়ে রয়েছি আমি হাওড়া স্টেশনের 12 নাম্বার প্ল্যাটফর্মে। তবে বন্ধুরা, সকালবেলা ঠিক 10টার সময় হাওড়া স্টেশন থেকে কিন্তু বোলপুর শান্তিনিকেতন পৌঁছানোর জন্য ধরবো হাওড়া টু শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেন। হাতে এখনো বেশ অনেকক্ষণ সময় রয়েছে, তাই 12 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। ফোনে তো আমাকে দেখালো 12 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন এসে ঢুকবে, তবে পরে যদি প্ল্যাটফর্ম নাম্বারটা চেঞ্জ হয় অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। অবশেষে ট্রেন নাম্বার 12337 হাওড়া টু বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেন হাওড়া স্টেশনের 12 নাম্বার প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। প্রায় বেশিরভাগ দিনই এই ট্রেনটি 12 নাম্বার প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। তবে জানো তো বন্ধুরা, এই একটি মাত্র ট্রেন হাওড়া স্টেশন থেকে 3টে রুটে আলাদা আলাদা নামে চলে। ট্রেন ছাড়া নির্ধারিত সময় থেকে মোটামুটি 15 মিনিট আগে হাওড়া স্টেশনের 12 নাম্বার প্ল্যাটফর্মে ট্র্যাকে দিয়ে দিয়েছে কিন্তু হাওড়া টু শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেন। ট্র্যাকে এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তবে বন্ধুরা, হঠাৎ প্ল্যানিং একদমই বলবো না। ছেলের এক্সাম চলছিল, সেই সময় কিন্তু মোটামুটি 15 দিন আগে আমি প্ল্যানিং করে নিয়েছিলাম যে এক্সামটা শেষ হলে পরেই আমি পাড়ি দেবো শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তবে বন্ধুরা, আইআরসিটিসি অ্যাপ্লিকেশন থেকে অনলাইনে ট্রেনের টিকিটটা আমি কেটে নিয়েছিলাম। মাথা পিছু খরচা হয়েছে কিন্তু 95 টাকা করে। সিট পড়েছে আমার D4-এ 17, 18, 19, 20। তবে বন্ধুরা, এইবারে কিন্তু শুধু আমি, রিশু আর সৌরভ জার্নি করবো না, এবারে সাথে বড় ছেলে, বাবা মা সকলেই রয়েছে। খুব সুন্দরভাবে শান্তিনিকেতন ঘুরবো, তার সাথে শান্তিনিকেতনের সমস্ত কিছু ডিটেলস আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো দেরি করবো না, সোজা ট্রেনে উঠে পড়বো। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। অলরেডি এখানে কিন্তু সিটে মা, বাবার, বড় ছেলে বসে পড়েছে। সিট নাম্বার রয়েছে এদিকে 13, 14, 15। আর এই সাইডে আমাদের সিট নাম্বার রয়েছে 16 আর 17। এখানে ছোট ছেলে বসে চিপস খাচ্ছে। তবে সিটগুলো কিন্তু বেশ বড়, সামনের দিকে বেশ ভালো স্পেস রয়েছে। 3x3 সিটের ক্যাপাসিটি রয়েছে। সামনের দিকে কিন্তু বেশ জায়গা, এইদিকে 3 জন বসতে পারবে, ওইদিকে 3 জন বসতে পারবে। যাই হোক, এইবারে ভালো করে আমরা কিন্তু পৌঁছে যাব, মানে সেফ জার্নি একটা কমপ্লিট করে যাতে পৌঁছে যেতে পারি বোলপুর শান্তিনিকেতনে, এটারই আশায় রয়েছি। হাওড়া স্টেশন থেকে একদম সঠিক সময়ে ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। সঠিক সময় ট্রেন তো ছেড়ে দিয়েছে, তবে গন্তব্যস্থলে সঠিক সময় পৌঁছাতে পারছি কিনা সেটাই এবারে দেখার। ভোরবেলা 5:55-তে হাওড়া স্টেশন থেকে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। সকালবেলা 6:05-এ রয়েছে গণদেবতা এক্সপ্রেস ট্রেন, এবং হাওড়া স্টেশন থেকে রয়েছে সকালবেলা 8:55-তে কুলিক এক্সপ্রেস ট্রেন। সকালবেলা রয়েছে 7:20-তে শহীদ এক্সপ্রেস ট্রেন। তাছাড়াও তোমরা যারা শিয়ালদার দিক থেকে যেতে চাইছো, তোমরা ধরতে পারো সকালবেলা 6:50-এ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। হাওড়া স্টেশন কিংবা শিয়ালদা স্টেশন থেকে এইসব ট্রেনগুলো ধরলে পরে খুব সহজেই তোমরা পৌঁছে যেতে পারবে বোলপুর শান্তিনিকেতনে। দুপুর ঠিক 1:15-তে এই ট্রেনটি আবার হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ঠিক 12:30। এইমাত্র এসে পৌঁছালাম আমি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। ট্রেন এখনো পর্যন্ত ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে। তবে বন্ধুরা, ট্রেন আসার যে সঠিক সময় রয়েছে তার থেকে 15 মিনিট লেটে কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ট্রেন এসে পৌঁছালো। সামনের দিকেই দেখা যাচ্ছে ওভারব্রিজ। ওভারব্রিজ ক্রস করে সোজা চলে যাব আমি কিন্তু 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে।
কারণ 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়েই আমাকে কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশনের একদম মেন গেটের কাছে বেরিয়ে যেতে হবে। বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনের এখন আমি ঠিক মেন গেটের সামনেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে স্টেশন চত্বরের একদম মেন গেটটা দেখা যাচ্ছে। স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে একদম রোডের ওপরে লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখবে টোটো। এখান থেকে টোটো ধরে তোমরা কিন্তু তোমাদের গন্তব্যস্থলে খুব সহজেই পৌঁছাতে পারো। যদি কেউ সাইট সিন ঘুরতে চাও এখান থেকে টোটো রিজার্ভ করতে পারবে। যদি তোমরা আগে থেকে বুক করা হোটেলে যেতে চাও এখান থেকে কিন্তু টোটো পেয়ে যাবে। তাছাড়াও এই টোটো স্ট্যান্ডের উল্টো দিকে বা বলতে পারো স্টেশন চত্বরের উল্টো দিকেই কিন্তু রয়েছে একখানা 4 চাকা গাড়ি স্ট্যান্ড। এইখান থেকে তোমরা কিন্তু 4 চাকা গাড়ি ধরেও তোমাদের গন্তব্যস্থলে যেতে পারো। স্টেশন চত্বরের উল্টো দিকেই রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। সকালবেলা 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত সেই মিউজিয়াম কিন্তু খোলা থাকে। তোমরা যদি কেউ এই মিউজিয়ামটা ঘুরে দেখতে চাও অবশ্যই টিকিট কেটে ভেতরে কিন্তু এন্ট্রি করতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শান্তিনিকেতনে প্রচুর দেখার মতো জিনিস রয়েছে। তবে মিউজিয়ামের ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত প্রচুর জিনিস কিন্তু সংগ্রহ করে রাখা রয়েছে খুব সুন্দরভাবে। সেইগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তবে আমি এবারে কোথায় যাব? আচ্ছা, স্টেশন চত্বর থেকে আমি বাইরের দিকে বেরিয়েছি, উল্টো দিকেই রয়েছে মিউজিয়াম। মিউজিয়ামের পাশে কিন্তু আরো একখানা রাস্তা রয়েছে। আমি শান্তিনিকেতন ভ্রমণে আসলে পরে যে দাদা টোটো করে পুরো শান্তিনিকেতনটা ঘুরে দেখি, সেই দাদাকে আগে থেকে বলে রেখেছিলাম টোটোটা নিয়ে আসতে। সেই দাদার টোটো ধরে এবারে আমার গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে যাব। তাই টোটোর কাছে এবারে এগিয়ে যাব। শান্তিনিকেতন ভ্রমণে এসে আজ আমি খুব সুন্দর একখানা জায়গায় রাত্রিবাস করব। যেখানে থাকবো সেখানকার ইনফরমেশন অবশ্যই দেব। তার আগে গীতাঞ্জলি রেল মিউজিয়াম একটু ঘুরিয়ে দেখাবো। তবে বন্ধুরা, সকালবেলা 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকলে পরেও মাঝে কিছুক্ষণের জন্য মিউজিয়ামের গেট বন্ধ রাখা হয়। আবার দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে মিউজিয়াম। তাছাড়াও ছোটদের জন্য 10 টাকা এবং বড়দের জন্য মাথা পিছু 30 টাকা দিয়ে টিকিট কেটে মিউজিয়ামে এন্ট্রি করতে হবে। ব্যাক সাইডে রয়েছে কিন্তু বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। আমার হাতের ডান দিকেই দেখা যাচ্ছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। তার পাশের রোডে কিন্তু একদম দাদা টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা, বাবা, ছেলেরা সকলেই কিন্তু একদম লাগেজ নিয়ে টোটোতে বসে পড়েছে। আমি আর দেরি করব না, সোজা টোটোতে উঠে পড়বো। টোটোতে উঠে সোজা রওনা দিলাম ভারত সেবাশ্রম সংঘ যাওয়ার উদ্দেশ্যে। স্টেশন চত্বরের বাইরে থেকে টোটো ঠিক করলে তোমাদের কিন্তু টোটো রিজার্ভ করে যেতে হবে ভারত সেবাশ্রম সঙ্গে। তোমরা যারা ভাবছো শেয়ারে যাবে, তাহলে কিন্তু স্টেশন চত্বরের বাইরে এই যে মেন গেটটা রয়েছে, মেন গেটটা ক্রস করলে পরেই তোমরা দেখতে পারবে মেন রোড। মেন রোডে আসলে পরে মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে খুব সহজেই শেয়ারে পৌঁছে যেতে পারবে ভারত সেবাশ্রম সংঘে। যে টোটোওয়ালা দাদার সাথে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে যাচ্ছি, সেই দাদাও কিন্তু আমাদের কাছ থেকে মাথা পিছু টোটো ভাড়া 30 টাকা করেই নিয়েছে। তাছাড়াও স্টেশন চত্বর থেকে ভারত সেবাশ্রম সঙ্গের দূরত্ব কিন্তু মাত্র 3 কিলোমিটার। এবং তোমরা যারা ভাবছো দাদার সাথে আগের থেকে কন্ট্যাক্ট করে ভারত সেবাশ্রম সঙ্গে যাবে কিংবা শান্তিনিকেতনে থাকা প্রত্যেকটি দর্শনীয় স্থান ঘুরে দেখবে, অবশ্যই আমার ভিডিওর সাথে থাকলে পরে দাদার কন্ট্যাক্ট নাম্বারটাও তোমরা পেয়ে যাবে। ফাইনালি বন্ধুরা, আমাদের টোটো ড্রাইভার দাদা কিন্তু ভারত সেবাশ্রম সংঘের মেন গেটের সামনে আমাদেরকে পৌঁছে দিয়েছে। ব্যাক সাইডে ভারত সেবাশ্রম সংঘের একদম মেন গেটটা দেখা যাচ্ছে, খুব সুন্দর করে সাজানো গোছানো, যেখানে বড় করে লেখা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ বোলপুর শাখা। এই গেট দিয়ে এখন ভেতরের দিকে এন্ট্রি করব। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত ভারত সেবাশ্রম সংঘ। আর ভারত সেবাশ্রম সংঘের ভেতরে থাকা সুন্দর মন্দির প্রাঙ্গণ সকলের কিন্তু মন কাড়তে বাধ্য করবে। ব্যাক সাইডে দেখো ভারত সেবাশ্রম সংঘের মেন গেটটা কিন্তু দেখাই যাচ্ছে। মেন গেট দিয়ে এন্ট্রি করলে পরে সবার প্রথমে চোখে পড়বে ভারত সেবাশ্রম সংঘের মন্দির প্রাঙ্গণ। খুব সুন্দর করে সাজানো গোছানো মন্দির প্রাঙ্গণ। টাইমে টাইমে এখানে কিন্তু খুব সুন্দর পুজো পাঠ হয়, যেগুলো দেখতে বেশ ভালো লাগে। এর আগের বার এসেও কিন্তু আমি এই মন্দির প্রাঙ্গণে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই রয়েছে কিন্তু অফিস কাউন্টার। অফিস কাউন্টারে সবসময়ই মহারাজ নয়তো এখানকার স্টাফ দাদা বসে থাকেন। রুম নেওয়ার জন্য অফিস কাউন্টারে গিয়ে সবার প্রথমেই যোগাযোগ করতে হবে আগে থেকে, যেহেতু আমি রুম বুক করে আসিনি। এবারে গিয়ে কথা বলে জানবো যে রুম পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। ভারত সেবাশ্রম সংঘের অফিস কাউন্টারের সামনে প্রচুর পরিমাণে ভিড় ছিল। সকল গেস্টরাই এসে দাঁড়িয়েছিল রুম নেওয়ার জন্য।
তবে যতক্ষণ দাঁড়িয়েছিলাম যা দেখে বুঝতে পারলাম বেশিরভাগ গেস্ট কিন্তু আগে থেকেই রুম বুক করে এসেছে, এবং মহারাজ স্টাফ দাদা ব্যস্ত থাকার পরেও আমি বলেছিলাম যে রুমের প্রয়োজন, তবে তারা আমাকে বলেছিল কিছুক্ষণ অপেক্ষা করো, অবশ্যই একটি রুমের ব্যবস্থা আমি করে দেব। তবে শুধু আমাকেই নয়, আমার মতো যারা আগে থেকে রুম বুক করে আসেনি, কিছুক্ষণ ওয়েট করে থাকার পরে কিন্তু সকলকেই মহারাজ রুমের ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে ভারত সেবাশ্রম সংঘের অতিথি নিবাস কিংবা ধর্মশালায় থাকতে হলে নিজের পরিচয়পত্রে যে কোনো একটি জেরক্স কপি কিন্তু সাথে অবশ্যই রাখবে। বোলপুর ভারত সেবাশ্রম সংঘ এমনই একখানা জায়গা যেখানে তোমরা রুম নিয়ে থাকতে তো পারবে, তার সাথে সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের খাবার, রাতের খাবার, মানে 3 বেলা খাবারেরই কিন্তু সুযোগ সুবিধাও পেয়ে যাবে। অফিস কাউন্টারের সামনে এতটা পরিমাণে ভিড় ছিল যে মোটামুটি আধ ঘন্টা অপেক্ষা করার পরে আমি ফাইনালি কিন্তু রুম পেয়ে গিয়েছি। এই হাতে হলো আমার বিল, আর এখানে কিন্তু কত নাম্বার রুম আমাকে দিয়েছে সমস্ত কিছু ডিটেলস লেখা রয়েছে। আমি একদম কিন্তু রুম ভাড়া যে রয়েছে সেটা ক্লিয়ার করে দিয়েছি অফিস কাউন্টারে গিয়ে। যাই হোক বন্ধুরা, এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি একটু ব্যাক সাইডটা দেখাই। এই হলো ভারত সেবাশ্রম সংঘের মানে মূল মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণের আশেপাশে পুরো এরিয়া জুড়ে কিন্তু প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে। আর এখন আমি মাঠ প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি, একটু শুধু ভিউটা দেখো। ভারত সেবাশ্রম সঙ্গে কিন্তু ছাত্রাবাস রয়েছে, বাচ্চাদের ছোট্ট একখানা স্কুল রয়েছে। সেই স্কুলের বাচ্চারাই এখন এই মুহূর্তে মাঠে খেলা করছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, পরিবেশটাই এক অন্য রকমের। আচ্ছা, এইটা কিন্তু নতুন বিল্ডিং, এখানে দেখো ধর্মশালা লেখা রয়েছে। আগে জানতাম এটাই নতুন বিল্ডিং ছিল, এখানে একটা রুমও খালি নেই। তাই এই বিল্ডিং এর ঠিক ব্যাক সাইডে আরো একখানা নতুন বিল্ডিং হয়েছে, সেখানেই আমাকে রুমটা দিয়েছে। আর এই হলো বিল্ডিং এর পাশ দিয়ে কিন্তু রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে এখন আমি নতুন বিল্ডিং এর দিকেই এগিয়ে যাব। তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে, গাড়ি রাখার কোনো চিন্তাই নেই, কারণ ভারত সেবাশ্রম সংঘের ভেতরেই বিশাল বড় রয়েছে পার্কিং জোনের ব্যবস্থা, যেখানে তোমরা গাড়ি রেখে দিতে পারবে। ভারত সেবাশ্রম সংঘের ভেতরে বিশাল বড় রয়েছে গোশালা, সময় বের করে একটু গোশালা থেকে কিন্তু ঘুরে আসবে, বেশ ভালো লাগবে। গোশালাতে প্রচুর গরু রয়েছে। গরুর গোবর কাজে লাগিয়ে উৎপাদন করা হয় গোবর গ্যাস, যে গোবর গ্যাস জ্বালানির কাজে ব্যবহার করা হয় ভারত সেবাশ্রম সংঘে। প্রত্যেক দিন গোবর গ্যাস ব্যবহার করেই কিন্তু পুরো রান্নাবান্নাই করা হয়ে থাকে। গোশালাতে থাকা প্রত্যেকটি গরুর দুধ ব্যবহার করে তৈরি করা হয় ঘি, পনির, পায়েস, আরো অনেক কিছু। তোমরা যারা ভারত সেবাশ্রম সঙ্গে থাকবে আর কুপন কেটে এখানকার খাবারগুলো খাবে, তারা অবশ্যই কিন্তু টেস্ট করতে পারবে যে আসলে খাঁটি দুধের পায়েস, ঘি খেতে কতটা টেস্টি হয়। মন্দির প্রাঙ্গণ, থাকার ব্যবস্থা, বাচ্চাদের স্কুল, ছাত্রাবাস, গোশালা, খাবারের ব্যবস্থা, মাঠ প্রাঙ্গণ, তার সাথে সবজির বাগান, ফুলের বাগান, সমস্ত কিছু নিয়ে যেন ভারত সেবাশ্রম সংঘ এক পরিপূর্ণ জায়গা, যেখানে আসলে পরে গ্রাম্য পরিবেশের এক আলাদা রকম ছোঁয়া অবশ্যই তোমরা পাবে। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত বোলপুরের ভারত সেবাশ্রম সংঘ। রিসেন্ট তৈরি হওয়া নতুন বিল্ডিং এর একদম ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি। বিল্ডিংটা তো দেখাবো, তার আগে বিল্ডিং এর ঠিক উল্টো দিকে যে এরিয়াটা রয়েছে একটু তোমাদেরকে দেখাই। এখানে দেখো গাঁদা ফুল, লাল শাক, বেগুন, কত কিছু চাষ হয়েছে। তাছাড়াও এই যে চাষের বাগানটা রয়েছে তার মাঝখানে দেখো বড় বড় গাছগুলো, এখানে কিন্তু কাঁঠাল গাছ, আম গাছ, সব গাছই রয়েছে। কি ভালো লাগছে দেখতে। এই সাইডটা যদি একটু তোমরা তাকিয়ে দেখো, বিরাট বড় একখানা কিন্তু পুকুর রয়েছে, পুকুরের মধ্যে প্রচুর মাছও আছে। আচ্ছা, এইটা কিন্তু একদম নতুন তৈরি হয়েছে বিল্ডিংটা। এই নতুন বিল্ডিং এর আমাকে কিন্তু সেকেন্ড ফ্লোরে রুমটা দিয়েছে। এই যে এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে এন্ট্রি করে সিঁড়ি ধরে এবারে কিন্তু সেকেন্ড ফ্লোরের দিকেই এগিয়ে যাব। একটু খেয়াল করলে বুঝতে পারবে নতুন বিল্ডিং এর সামনেও কিন্তু বেশ অনেকটা বড় জায়গা রয়েছে 4 চাকা গাড়ি রাখার। তোমরা যারা একদম বড় গাড়ি নিয়ে আসতে চাইছো, গাড়ি রাখতে কোনো সমস্যাই হবে না। চলে এলাম আমি কিন্তু সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেই আমাকে রুমটা দিয়েছে, রুমের গেটটা খোলা। তো রুমটা আমি তোমাদেরকে একটু ছোট্ট করে ঘুরিয়ে দেখাবো। রুমটা কিন্তু বেশ বড় এবং সুন্দর করে সাজানো গোছানো। এই দিক থেকেই শুরু করছি। এই সাইডে রয়েছে জানলা, ছোট্ট একখানা আলনা, আর এই সাইডে রয়েছে কিন্তু আয়নার ব্যবস্থা। এখানে রয়েছে সিঙ্গেল বেড, আর সিঙ্গেল বেডের ওপরে রয়েছে একখানা ব্ল্যাঙ্কেট আর একটা বালিশের ব্যবস্থা। এই সাইডে রয়েছে কিন্তু
ডাবল বেডের মধ্যেও দুটো বালিশ রয়েছে আর একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে। এই সাইডে রয়েছে জানলা, জানলা দিয়ে তাকালে পরে বাইরের দিকে সুন্দর ভিউ তোমরা দেখতে পারবে। রুমের ভেতরেই কিন্তু লাইট, পাখা, এসি সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। যেহেতু ঠান্ডার মরশুম বন্ধুরা, এসির তো কোনো রকম প্রয়োজন পড়বে না। গরমকালে আসলে পরে কিন্তু এই রুমগুলো তোমরা এসি রুম হিসেবেও নিতে পারবে। আমি নন এসি রুমটাই নিয়েছি। আচ্ছা, এই সাইডে রয়েছে কিন্তু রুমের একদম সাথে লাগোয়া ছোট্ট একখানা ব্যালকনি। ব্যালকনির দিকে আসলে পরে খুব সুন্দরভাবেই তোমাদের সময় কেটে যাবে এই সুন্দর প্রকৃতির রূপ দেখতে দেখতে। কি দারুণ দৃশ্য লাগছে। এই সাইডে তো বেডগুলো দেখালাম, এইদিকে দেখো একখানা কিন্তু আমাদেরকে দিয়েছে ফোল্ডিং সিঙ্গেল বেডের ব্যবস্থা। যেহেতু আমরা 4 জন আছি আর এই রুমটা হলো 3 বেডরুম, তাই আমাদেরকে এটা এক্সট্রা ভাবে দিল, এটা আমরা ব্যবহার করতে পারবো। এই সাইডে দেখো এক্সট্রা ভাবে কিন্তু দিয়েছে 3খানা বালিশ, একটা রয়েছে চেয়ারের ব্যবস্থা, প্লাস্টিকের একখানা রয়েছে ছোট্ট টি টেবিল, জলের জগ, ডাস্টবিন সমস্ত কিছুই কিন্তু রয়েছে। সুইচ বোর্ডের কথা যদি বলি, বেডের পাশেও একখানা সুইচ বোর্ড রয়েছে আর এইদিকেও একখানা সুইচ বোর্ডের ব্যবস্থা রয়েছে। একসাথে অনেকজন থাকলে পরে ফোন চার্জ দিতে কোনো রকম সমস্যা হবে না। অ্যাটাচ রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার, বালতি, টুল, মগ, তাছাড়াও জামা কাপড় ঝোলানোর জন্য রয়েছে হ্যাঙ্গার, বেসিন, আয়না সমস্ত কিছু। রুমটাও যেমন সুন্দর, ওয়াশরুমটাও কিন্তু তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। রুম ভাড়া পড়লো কিন্তু 1000 টাকা। আমরা যেহেতু 4 জন আছি, মাথা পিছু এই খরচা হলো কিন্তু 250 টাকার মতো। তোমরা যারা একদম কম টাকা খরচা করে রুম ভাড়া নিয়ে থাকতে চাইছো ভারত সেবাশ্রম সঙ্গে এসে, আগে আমি এখানে এসেছিলাম 400 টাকা দিয়েও রুম পাওয়া যেত, এখন কিন্তু 400 টাকা দিয়ে কোনো রুম পাওয়া যাচ্ছে না, বিশেষ করে এই মুহূর্তে। তবে বন্ধুরা 400 টাকার রুমটাই এখন কিন্তু 600 টাকা চাইছে। আর 600 টাকার যে নর্মাল রুমটা আমি দেখলাম, সেটা দেখে মনে হলো 1000 টাকা দিয়ে এই রুমটা নেওয়াই কিন্তু বেস্ট অপশন হবে। আচ্ছা, তোমরা যদি ভারত সেবাশ্রম সংঘের কর্তৃপক্ষদের সাথে আগে থেকে যোগাযোগ করতে চাও, ভিডিও স্ক্রিনে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। বেশ অনেকটা দূর থেকেই জার্নি করে এসেছি, ওয়াশরুমে গিয়ে হালকা একটু ফ্রেশ হবো, সোজা চলে যাব দুপুরের খাবার খেতে। ভারত সেবাশ্রম সঙ্গে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। আমি এসেই সবার প্রথমে অফিস কাউন্টারে গিয়ে যখন রুমটা নিচ্ছিলাম, তখনই 70 টাকা দিয়ে কুপনটা কেটে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে সোজা এবারে কিন্তু ডাইনিং হলের দিকেই এগিয়ে যাব। ভারত সেবাশ্রম সঙ্গে যতগুলো বিল্ডিং রয়েছে, প্রত্যেকটি বিল্ডিং এর একটি করে কোণাতে খুব সুন্দর অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে, যেখান থেকে তোমরা খাবার জলটা নিয়ে নিতে পারো। তাছাড়াও চেক ইনের টাইম হলো সকাল 12টা, চেক আউটের টাইম হলো সকাল 11টা। ভোরবেলা 4টে থেকে রাত্রি 10:30টা পর্যন্ত ভারত সেবাশ্রম সংঘের গেট কিন্তু খোলা থাকে। মাঠ প্রাঙ্গণে ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু বিরাট বড় ডাইনিং হল। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে মন্দির প্রাঙ্গণ, মন্দির প্রাঙ্গণের পাশে যে রয়েছে অফিস কাউন্টার, অফিস কাউন্টারের একদম ঠিক পাশেই কিন্তু ডাইনিং হল। একদম সহজ ভাবে যদি তোমাদেরকে বোঝাই, দুটো বড় বড় গাছের নিচে এখানে কিন্তু ডাইনিং হল রয়েছে, বেশ অনেকটা বড় ডাইনিং হল, যেখানে অনেকে বসেই কিন্তু খাবার দাবার খেতে পারবে। এই যে সামনের দিকের গেটটা রয়েছে, এটাই সবসময় খোলা থাকে। আমাদের ভিডিও শুট করতে একটু লেট হয়ে গেছে, এসে দেখছি এই দিকের গেটটা কিন্তু বন্ধ রয়েছে। তবে দাদা বললো এই দিকের গেটটা বন্ধ হলেও কিছু করার নেই, ওই দিকের গেটটা কিন্তু খোলা রয়েছে। এই গলিটা দিয়ে 2-4 পা এগিয়ে গেলে পরে আরো একখানা গেট রয়েছে, সেই গেট দিয়ে ডাইনিং হলের ভেতরে কিন্তু এন্ট্রি করব। ডাইনিং হলটা কিন্তু বেশ অনেকটা বড়, একসাথে একই প্রাঙ্গণে বসে অনেকজন কিন্তু খাবার দাবার খেতে পারবে। এখানে যে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে শুরু করে একদম শেষ প্রান্ত পর্যন্ত 3টে ধাপে এখানে টেবিল চেয়ার পাতা রয়েছে, একসাথে অনেকজন মানুষ বসে খেতে পারবে। দেখি দুপুরের মেনু কি কি রয়েছে। প্লেট সাজিয়ে দাদা দিয়ে দিয়েছে কিন্তু দুপুরের খাবার। দুপুরের মেনু হলো সাদা ভাত, ঘি, ডাল, শুক্তো, আর এখানে রয়েছে আলু সেদ্ধ, বাঁধাকপির ঘন্ট। অলরেডি আমার ছেলে কিন্তু ঘি দিয়ে ভাত মেখে খেতে শুরু করে দিয়েছে। এই দিয়ে এখন দুপুরের খাবার কমপ্লিট করব, খেয়ে দেখি খাবারগুলো খেতে কেমন হয়েছে। রুম নেওয়ার জন্য যখন আমি অফিস কাউন্টারে কথা বলতে গিয়েছিলাম, ঠিক সেই সময় কিন্তু দুপুরের খাবারের জন্য কুপনটাও কেটে নিয়েছিলাম 70 টাকা দিয়ে। প্রত্যেকটি খাবার ভীষণ ফ্রেশ এবং খেতেও তেমনি টেস্টি। শেষ পাতে কিন্তু বেশ অনেকটা করে দিয়েছিল পায়েস, যেটার ক্লিপটা নেওয়াই হয়নি। পায়েসটা খেতে অসাধারণ হয়েছিল, বিশেষ করে ভালো লেগেছিল খাঁটি দুধ দিয়ে যেহেতু তৈরি করা হয়েছিল। গোশালার গরুর দুধ দিয়ে কিন্তু সেই পায়েসটা তৈরি করা হয়েছিল।
দুপুরের খাবার খেতে খেতেই আমাদের কিন্তু বেজে গেল বিকেল ঠিক 5টা। আর চলে এলাম আমাদের বিল্ডিং এর ঠিক সামনের দিকের এরিয়াতে। এই সাইডটাতে একটু দেখাই কত বাঁধাকপি চাষ হয়েছে। তার পাশেই রয়েছে টমেটো গাছ, লাইন দিয়ে রং বেরঙের রয়েছে গাঁদা ফুলের গাছ, দেখতে কি দারুণ লাগছে। বিল্ডিং এর ঠিক সামনের দিকে যে দেখিয়েছিলাম পুকুরটা, এখানে কিন্তু খুব সুন্দর বাঁধানো ঘাটের মতো রয়েছে, বেশ সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। ছেলেরা এখানে খেলা করছে, মা বাবাও নিজেদের মতো কিন্তু হাঁটা পথে পুরো ভারত সেবাশ্রম সংঘটা ঘুরে এখানে এসে বসেছে। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটাবো, তারপরে সোজা আবার চলে যাব কিন্তু মন্দির প্রাঙ্গণে। ভারত সেবাশ্রম সঙ্গে সন্ধ্যেবেলা খুব সুন্দরভাবে সন্ধ্যে আরতি হয়, সেটা কিন্তু অবশ্যই দর্শন করব, ভিডিওর মাধ্যমে ছোট্ট করে তুলে ধরবো যাতে তোমরাও দেখতে পারো। কাজের চাপে কিংবা কাজের সূত্রে বেশিরভাগ সময় ফ্যামিলির মানুষজনদের কাছ থেকে দূরে থাকতে হয় আমাকে আর সৌরভকে। তাই এইবারে একটু ভেবেচিন্তে এসেছিলাম শান্তিতে শান্তিনিকেতনে সময় কাটাবো। তবে রিশু আমার সাথে থাকলে পরেও ওকেও কিন্তু আমি কাজের চাপে ঠিক সেইভাবে সময় দিতে পারি না। বেশ খানিকক্ষণ পরিবারকে সাথে নিয়ে দুই ছেলের সাথে পুকুর পাড়ে বসে সময় কাটিয়েছিলাম। তারপরে রুমে গিয়ে হালকা একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম সন্ধেবেলা সন্ধে আরতি দেখতে। ভারত সেবাশ্রম সঙ্গে সন্ধেবেলা সন্ধে আরতি দেখে সোজা আমি চলে গিয়েছিলাম রুমে ছেলেদের সাথে একটু সময় কাটিয়েছি, একটু রেস্ট নিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত ঠিক 9টা। চলে এলাম আবারও কিন্তু রাতের খাবার কমপ্লিট করতে। আচ্ছা, ভারত সেবাশ্রম সঙ্গে ডাইনিং হলেই বসে রয়েছি, সামনে খাবার রয়েছে। রাতের খাবারটা এখান থেকেই কমপ্লিট করে নেব। সাদা ভাত, ডাল, 5 মিশালি তরকারি রয়েছে, কাবলি ছোলা, পনিরের তরকারি, এই দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করব। তোমরা যারা রাতের খাবার খেতে চাইছো, মোটামুটি বিকেল 3টে-4টের মধ্যেই রাতের খাবারের কুপনটা কেটে নেবে অফিস কাউন্টার থেকে। রাতের খাবারের কুপন মূল্য কিন্তু 70 টাকা। তাছাড়াও যখন তোমরা রাতের খাবারের জন্য কুপনটা কাটবে, সেই সময় অবশ্যই জানিয়ে দেবে রাতের খাবারে তোমরা ভাত খেতে চাইছো না রুটি খেতে চাইছো। রাতের বেলা খাবারের শেষে সকলকেই 1 গ্লাস করে গরম দুধও দিয়েছিল, যেটা প্রত্যেক দিন প্রত্যেককেই দেওয়া হয়। তবে ভারত সেবাশ্রম সঙ্গে থাকলে পরে এখানকার পরিবেশ কেমন, খাওয়ার দাওয়ারের কি ব্যবস্থা থাকে এবং মন্দির প্রাঙ্গণে ঠিক কিভাবে পুজো হয় সবটাই তুলে ধরতে পেরেছি। রাতের বেলার খাবার খেয়ে সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 7:30। আমি পুরো রেডি। শান্তিনিকেতনে ঘুরে দেখার মতো দর্শনীয় স্থানগুলো আজকে কিন্তু খুব সুন্দরভাবেই ঘুরে দেখবো। কোথায় কোথায় ভিজিট করব সেটা তো আমার সাথে থাকলে পরে অবশ্যই তোমরা জানতে পারবে। তবে স্টেশন চত্বর থেকে যে টোটোওয়ালা দাদার সাথে আমি টোটো ধরে চলে এসেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে, সেই দাদাকেই বলে রেখেছিলাম। দাদাও কিন্তু সকাল সকাল তার টোটো নিয়ে হাজির ভারত সেবাশ্রম সঙ্গের একদম ঠিক ভেতরে। এখানে দাদা টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে হ্যাঁ, এর আগেও শান্তিনিকেতন ভ্রমণে এসে কিন্তু দাদার টোটো করে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখেছিলাম। আজকেও ঘুরে দেখবো। সব শেষে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই কিন্তু ভিডিওর মারফত তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমরাও চাইলে পরে কিন্তু দাদার সাথে দাদার টোটো করে সমস্ত জায়গাগুলো, শান্তিনিকেতনে যেসব জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখে নিতে পারো। তবে বন্ধুরা,
শান্তিনিকেতন এসেছি, আর শাড়ি পরবো না তা তো হতেই পারে না, তাই একখানা শাড়ি পরে নিয়েছি। এবারে টোটোতে উঠে সোজা রওনা দেবো কিন্তু আমাদের গন্তব্যস্থলের দিকে। সারা দিন আজকে এই দাদার সাথে, দাদার টোটো করেই কিন্তু শান্তিনিকেতনটা ঘুরে দেখবো। শান্তিনিকেতন, এই নামটার মধ্যে কোথাও একটা গভীর শান্তি লুকিয়ে রয়েছে। শান্তিনিকেতন অনেকেই অনেক রকম ভাবেই ঘুরে দেখে, তবে তোমরা যারা কম টাকা খরচা করে শান্তিনিকেতন ভ্রমণ করতে চাইছো, তার সাথে রাত্রিবাসও করতে চাইছো, তোমরা অবশ্যই আমাকে ফলো করতে পারো। তাছাড়াও বন্ধুরা, ভারত সেবাশ্রম সংঘ থেকে যখন আমরা রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য, চোখে পড়েছিল এই মনোমুগ্ধকর মায়াবী পরিবেশ, যা দেখে সত্যি একদম মন ভরে গিয়েছিল। চলে এলাম আমাদের প্রথম গন্তব্যস্থলে। এখন কিন্তু আমি ভিজিট করব কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে। তবে মন্দির প্রাঙ্গণে যাওয়ার আগে রাস্তার দু সাইডেই কিন্তু প্রচুর ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে, যেখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিতে পারো। এখানে প্রচুর দোকান রয়েছে, যে কোনো একটি দোকান থেকে তোমরা কিন্তু ডালা কিনে মন্দির প্রাঙ্গণে ভিজিট করতে পারো। সামনের দিকেই রয়েছে মন্দির প্রাঙ্গণে ভিজিট করার জন্য প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণে এন্ট্রি করব। মন্দির প্রাঙ্গণের সামনের দিকটা ভীষণই জমজমাট, প্রচুর ডালা বিক্রয় কেন্দ্র চোখে পড়বে। তবে যখনই তোমরা টোটো থেকে নামবে, নামার সাথে সাথেই সকলেই তোমাদেরকে ডাকাডাকি করবে ডালা নেওয়ার জন্য। নির্দিষ্ট কোনো দোকানের নাম বললাম না, যেখান থেকে তোমাদের ভালো লাগবে সেখান থেকে ডালা কিনে নিতে পারো। ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু ভিজিট করেছি কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণের একদম ঠিক ভেতরে। সামনেই তো মন্দির প্রাঙ্গণের মূল গর্ভগৃহ দেখা যাচ্ছে। তবে সবার প্রথমেই যেটা বলবো, এই মন্দির প্রাঙ্গণে আসলে পরে এক আলাদা রকমের শান্তি, এক আলাদা রকমের শক্তি তোমরা অবশ্যই পাবে। আর মন্দির প্রাঙ্গণে কতটা পরিমাণে ভিড় সেটা তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারছো। প্রচুর ভিড়, কিন্তু আজকে হলো রবিবার, বিশেষ করে শনিবার এবং রবিবার কিন্তু এই মন্দির প্রাঙ্গণে ভিড়টা দ্বিগুণ হয় অন্যান্য দিনগুলো থেকে তুলনামূলক। এই হলো সামনের দিকে দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণের মূল গর্ভগৃহ। সেইখান থেকে শুরু হয়েছে লাইন পুজো দেওয়ার জন্য। লাইন কিন্তু একদম শেষ মাথা পর্যন্ত চলে এসেছে। আজকে কিন্তু খুব সুন্দরভাবে সকলে হাতে ডালা নিয়ে লাইন ধরে এগিয়ে যাচ্ছে মাকে দর্শন করতে এবং পুজো দেওয়ার জন্য। মন্দির প্রাঙ্গণটা বেশ অনেকটা বড় জায়গা জুড়েই কিন্তু বিস্তৃত রয়েছে, কিন্তু কানে এসেছে সেই বাঁশির আওয়াজ। ওইখানে গাছের নিচে একজন দাদু খুব সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছে, সেখানে এবারে এগিয়ে যাব। একদম মন ছুঁয়ে গেল আওয়াজটা শুনে। 51টি পীঠের মধ্যে এক অন্যতম ও শেষ পীঠ হলো কঙ্কালীতলা কালী মন্দির, যেখানে মাতা সতীর কাখাল বা কোমর পতিত হয়েছিল। মন্দির প্রাঙ্গণের ভেতরে এন্ট্রি করলে পরে একটু যদি তোমরা নজর রাখো, তাহলে খেয়াল করতে পারবে মন্দির প্রাঙ্গণের যে মূল গর্ভগৃহ রয়েছে, সেই গর্ভগৃহের সামনের দিকের দেওয়ালে খুব সুন্দরভাবে চিহ্নিত করা হয়েছে মাতা সতীর দেহের কোন কোন অংশ কোন কোন জায়গাতে পতিত হয়েছিল। মন্দির প্রাঙ্গণের পাশেই রয়েছে ছোট্ট একখানা কুণ্ড, যে কুণ্ডকে অনেকে পবিত্র কুণ্ড বলে, অনেকে সতী কুণ্ডও বলে থাকে। এই কুণ্ডের মধ্যে কিন্তু মাতা সতীর দেহের যে অংশটা রয়েছে সেটাই পাথরের আকারে নিমজ্জিত রয়েছে। অনেকে এসে এই পবিত্র কুণ্ডের জল মাথায় ছেটায়, অনেকে আবার পুজোও দিয়ে যায় কুণ্ডের সামনে। তবে কুণ্ডেতে কিন্তু তোমরা কেউ ফুল বেলপাতা ফেলতে পারবে না। ব্যাক সাইডেই দেখা যাচ্ছে কিন্তু কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণের মূল গর্ভগৃহ। মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই বেশ অনেকটা বড় জায়গা রয়েছে। এখানে অনেকগুলো কিন্তু বড় বড় গাছ রয়েছে, যে গাছের গোড়াগুলো খুব সুন্দর করে বাঁধানো। এখানে চাইলে পারে তোমরা এসে বসে সময় কাটাতে পারো। তবে বন্ধুরা, এইখানেই কিন্তু বেশ অনেকটা বড় জায়গার উপরে বসেছে মার্কেট এরিয়া, যেখানে তোমরা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবে। দেখো, ব্যাগ,
তারপরে জুয়েলারি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। মূলত সোনাঝুরির হাটে গেলে পরে যেই সব জিনিসগুলো পাওয়া যায় সেইগুলো কিন্তু এই মার্কেটেও বিক্রি হচ্ছে। তোমরা পুরো মার্কেটটা ঘুরে দেখবে, বেশ ভালো লাগবে। সাথে যদি বাড়ির কুচে কাচারা থাকে তারাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে মজা করতে পারবে। তবে বন্ধুরা এখানে বাচ্চাদেরও কিন্তু প্রচুর খেলনা পাওয়া যাচ্ছে। সামনের দিকেই শুরু হয়েছে কিন্তু আদিবাসী নাচগুলো, যেগুলো বলতে পারো এখানকার ফেমাস। দেরি করবো না, সোজা সেই নাচগুলোই দেখতে যাব। প্রচুর ভিড় জমেছে সামনের দিকে। কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণের ঠিক পেছন দিকটাতেই এখন এই মুহূর্তে এসে আমি দাঁড়িয়েছি। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সামনের দিক দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে কিন্তু কোপাই নদী। তবে বন্ধুরা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এই কবিতাটি আশা করছি কম বেশি আমরা সকলেই শুনেছি। কোপাই নদীকে উদ্দেশ্য করেই কিন্তু এই কবিতাটি বানানো। তবে বন্ধুরা, কোপাই নদীর কিন্তু খুব সুন্দর বাঁধানো ঘাট রয়েছে। অনেকেই সিঁড়ি ধরে নিচের দিকে নেমে কোপাই নদীর জল স্পর্শ করছে। কোপাই নদীর পাশেই খুব সুন্দর বাঁধানো এখানে মঞ্চ আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ঠিক সন্ধেবেলা করে খুব সুন্দরভাবে সন্ধে আরতি হয়। তোমরা যারা বিকেলের পরে মন্দির প্রাঙ্গণে ভিজিট করবে অবশ্যই কিন্তু সন্ধেবেলার টাইমটাতে এই জায়গাতে কিন্তু কাটাবে। সন্ধে আরতি অবশ্যই দর্শন করবে, সন্ধে আরতিটা একদম মিস করবে না। মাত্র 60 টাকার বিনিময়ে কুপন কেটে মন্দির প্রাঙ্গণে ভোগ প্রসাদও খেতে পারো। এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। রোডের ওপরে ছোট্ট একখানা দোকানে কিন্তু প্রচুর ভিড় জমে রয়েছে, ব্যাক সাইডে, যেটা তোমরা লক্ষ্য করতেই পারছো। আর মা দেখে বুঝতে পেরেছে যে এখানে খেজুরের রস বিক্রি হচ্ছে। মা ভীষণ ভাবে পছন্দ করে, মা বাবা ছেলেরা সকলেই দাঁড়িয়ে ওখানে খেজুরের রস খাচ্ছে। তবে আমি একটু রোড থেকে নিচের দিকে নেমে আসলাম। এখানে খুব সুন্দরভাবে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে, ব্যাপারটা কিন্তু দেখে বেশ দারুণ লাগলো। আর এত সুন্দর একখানা স্মেল। দাদা, এটা খেজুরের গুড় তৈরি করা হচ্ছে তো? আচ্ছা, বিক্রিও কি করা হয়? আচ্ছা, সেই দোকানেই পাওয়া যাবে খেজুরের গুড় নিতে। আচ্ছা, কত টাকা করে নেওয়া হয়? 160 টাকা কিলো, আর পাটালি হচ্ছে 180 টাকা কিলো। আচ্ছা, দরদাম করে তোমরা যদি এখান থেকে খেজুরের গুড় কিনতে চাও কিনে নিতে পারো। আদিত্যপুর মালিপুকুর বাস স্ট্যান্ড। আচ্ছা, আরেকবার একটু নামটা বলে দাও তো জায়গাটার। আদিত্যপুর মালিপুকুর বাস স্ট্যান্ড। বাহ, এখানে আসলে পরে খুব সুন্দর কিন্তু তোমরা খেজুরের রসও খেতে পারবে, তার সাথে খেজুরের গুড়ও পেয়ে যাবে। আমি অবশ্য ফার্স্ট টাইম ট্রাই করব, মা জোর করেই বলছি একটু খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। খেজুরের রসটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। অনেকেই এই দাদাদের দোকান থেকে খেজুরের গুড়টা কিনেছিল। অন্যান্য দোকানগুলোর থেকে তুলনামূলক অনেকেই বলছিল এই দাদার দোকানের খেজুরের গুড় নাকি ভালো। চলে এলাম ফাইনালি আমার কিন্তু পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি কোপাই নদীর একদম ঠিক পারে। তবে বন্ধুরা, কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণের ঠিক পেছন দিকটাতেও আমরা যেরকম এঁকে বেঁকে বয়ে যাওয়া দেখেছি কোপাই নদী। তবে এই যে কোপাই নদীর পাড়ে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা না পুরোটাই খোলা। খুব সুন্দরভাবে চারিদিক দিয়েই নেমে তোমরা কোপাই নদী তো দেখতে পারবে, কোপাই নদীর পাড়ে আসতে পারবে। সকলেই এসে ওইদিকে ফটোশুট করছে, একটু আমি তোমাদেরকে দেখাবো। দেখো, সেই ওই পারে কিন্তু চলে গিয়েছে, সকলেই দাঁড়িয়ে ফটোশুট করছে। এইদিকে রয়েছে কিন্তু একখানা ছোট্ট ব্রিজ। ব্রিজের ওপর দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে কোপাই নদী। তবে এই যে ব্রিজটা রয়েছে, ব্রিজের মাঝখান দিয়ে যে রাস্তাটা, রাস্তার এপারেও যেরকম মার্কেট বসেছে ওপারেও কিন্তু মার্কেট বসেছে। সেই মার্কেটটা অবশ্যই আমি ঘুরে দেখবো। তবে এখানে আসলে পরে অবশ্যই গ্রাম বাংলার সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু লক্ষ্য করতে পারবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই সুন্দর পরিবেশের সাথে কবিতাটির কতটা মিল রয়েছে তোমরা নিজেরাই বুঝতে পেরেছো। সাহিত্য, ভক্তি সব যেন এই জায়গাতে মিশে গিয়েছে। গোয়ালপাড়া কোপাই নদীর পাড়ে খুব সুন্দর বসেছে কিন্তু হাট। এটা কোনো শাকসবজির হাট নয় বন্ধুরা, এটা কিন্তু জামা কাপড় জুয়েলারির হাট।
প্রচুর রকমের প্রচুর কালেকশন রয়েছে, শাড়ি, চুড়িদার, কুর্তি, জুয়েলারি, প্রচুর জিনিস তোমরা এখানে দেখতে পারবে। তবে বন্ধুরা একটু আমি এই দোকানে যাব, কিছু জিনিস আমার পছন্দ হয়েছে, একটু দামটা করব। আচ্ছা দাদা, এই কুর্তিগুলোর দাম কেমন রয়েছে? হ্যাঁ, 300 টাকা। আচ্ছা, আর ওই ওই জিনিসগুলোর দাম কেমন আছে? 500 টাকা। খুব সুন্দর কিন্তু কাজ করা রয়েছে, তোমরা অবশ্যই পুরো মার্কেটটা ঘুরে দেখবে, কিছু পছন্দ হলে পরে অবশ্যই বলবো দরদাম করে কিনে নিতে পারো। রোডের এই সাইডে যেরকম মার্কেট বসেছে, রোডের ওই পারে গেলে পরেও তোমরা কিন্তু এরকম ছোট্ট একখানা মার্কেট এরিয়া দেখতে পারবে। দুটো মার্কেটই তোমরা চাইলে ঘুরে দেখে নিতে পারো। খড়ের ছাউনি দেওয়া ছোট্ট একখানা ঘর, সেখানে বসে দুজন কিন্তু খুব সুন্দর গান গাইছে, যেটা একদম মিস করবো না, এখানে বসে গান বাজনাগুলো কিছুক্ষণ শুনবো। তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। বাগানে নিত্য ফোটে 5 রকমের ফুল, আর সৌরভে তার মুগ্ধ হয়ে গৈরবে রাকুল। বাগানে নিত্য ফোটে 5 রকমের ফুল, আর সৌরভে তার মুগ্ধ হয়ে গৈরবে রাকুল। ও তারা আত্মা গ্রামে আত্মা ব্যাকুল। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে, এখন দাঁড়িয়ে রয়েছি আমি কিন্তু শালবনিতে। আচ্ছা, শালবনি জায়গাটা বন্ধুরা পুরোটাই কিন্তু বেশ অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে শালবন, যেটা অবশ্যই তোমরা ঘুরে দেখবে। এইখানে আসার কারণ রয়েছে, এই শালবনি যে রয়েছে, শালবনির ভেতর দিয়েই এই সুন্দর আঁকাবাঁকা কিন্তু রাস্তা রয়েছে। এই রাস্তা ধরে যদি তোমরা এগিয়ে যাও, খুব সুন্দরভাবে কিন্তু ঘুরে দেখে নিতে পারবে আদিবাসী গ্রাম। সেই দিকেও যাব, তবে তার আগে এই শালবনির ভেতরে কিন্তু একজন খুব সুন্দর করে গান বাজনা করছে, যেটা অবশ্যই শুনবো, তারপরে আদিবাসী গ্রামটা ঘুরে দেখবো। তোমার ঘরে বাস করে ও কাহারা মনে জানো না, তোমার ঘরে বাস করে ও কাহারা মনে জানো না, তোমার ঘরে বসতে করে কয়জনা ওরে মন ওরে মন ওরে মন, তোমার ঘরে বসতে করে জানো না, তোমার ঘরে বসতে করে একজনা মনে ছবি আঁকে এক মনে ওরে মন ওরে মন, একজনা মনে ছবি আঁকে এক মনে ওরে মন ওরে মন ওরে মন, জনা মনে রঙে মাকে ঘরের কোণে, আবার কুঞ্জনা গো কুঞ্জনা গো, তুমি মন জানো না, ঘরে বসতে করে এতক্ষণ ধরে সময় কাটালাম আমি কিন্তু শালবনিতে। বেশ সুন্দর সময় কাটানোর পরে শালবনির মাঝখান দিয়ে যে আঁকাবাঁকা রাস্তাটা দেখালাম, সেই রাস্তা ধরেই চলে এসেছি এখন কিন্তু আদিবাসী গ্রামটা ঘুরে দেখার জন্য। এইখান থেকেই পায়ে হেঁটে আমাকে আদিবাসী গ্রামটা ঘুরে দেখতে হবে। তার আগে এখানে দেখো খুব সুন্দর কিন্তু ছোট ছোট দোকান বসেছে, বেশ সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে, তাও হাতে তৈরি করা। তালের শাঁস, সুপুরি, তাছাড়াও এখানে রয়েছে কিন্তু আমরা যে আটি, সেগুলোকে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কারুকার্য করে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। যদি তোমাদের পছন্দ হয় কোনো জিনিস, অবশ্যই দরদাম করে কিনে নিতে পারো। 20 টাকা, 30 টাকা, 40 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। আর এই রাস্তাটা ধরে সোজা হাঁটতে হাঁটতে এবারে আদিবাসী গ্রামটা ঘুরে দেখবো। আদিবাসী গ্রামটা তোমাদের তো অবশ্যই ঘুরিয়ে দেখাবো, তবে তার আগে বলো তো গানগুলো শুনে তোমাদের কেমন লাগলো? আদিবাসী গ্রামটা পায়ে হেঁটেই ঘুরে দেখছি।
এখানে চলার পথে প্রচুর কিন্তু ছাগলের ছোট ছোট বাচ্চা যেগুলো চোখে পড়লো। তবে রাস্তার দু সাইডেই কিন্তু প্রচুর মাটির বাড়ি, লাইন দিয়ে দু সাইডেই মাটির বাড়ি যেগুলো চোখে পড়বে। একটা জিনিস ভীষণ ভালো লাগলো, এই যে মাটির যে দেওয়ালটা রয়েছে এখানে খুব সুন্দর ভাবেই কিন্তু দেখো নিখুঁত ভাবে কারুকার্য করা রয়েছে। কত সুন্দর এখানে দেখো ধান চাষের যে সেই মুহূর্তটা সেটা তুলে ধরা হয়েছে। মহিলারা কিভাবে জমিতে গিয়ে ধানগুলো তোলে সেই জিনিসগুলো কিন্তু দারুণ সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। ব্যাপারটা বেশ ভালো লাগলো। এই রাস্তা ধরে তোমরা কিন্তু পুরো গ্রামটা ঘুরে দেখে নিতে পারো। আমার হাতে যতক্ষণ সময় রয়েছে অল্প সময়ের মধ্যেই আমি এই গ্রামটা ঘুরে দেখব। তবে বন্ধুরা এই গ্রামের মধ্যেই কিন্তু ইষ্টি কুটুম যে সিরিয়ালটা হয়েছিল সেই সিরিয়ালের শুটটা কিন্তু হয়েছিল, সেই বাড়িটাও নাকি রয়েছে। যদি থাকে সামনের দিকে গিয়ে যদি আমার চোখে পড়ে সেই বাড়িটাও তুলে ধরবো। ইষ্টি কুটুম সিরিয়ালের মেন শুটিংটাই হয়েছিল এই বাড়িতে। সিরিয়ালের মেন আকর্ষণ ছিল বাহা, যে বাহা চরিত্র নিয়ে পুরো সিরিয়ালটাই তৈরি করা হয়েছিল। বাড়িটির বেশ কিছুটা অংশ তোমরা ঘুরে দেখে নিতে পারো। আবার কুঞ্জনা গো, তুমি মনে চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সোনাঝুরির হাটে। শান্তিনিকেতন ভ্রমণের সব থেকে ফেমাস জায়গা এবং পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণীয় স্থান কিন্তু এই সোনাঝুরির হাট। এই জায়গাটা বন্ধুরা বিশাল বড় হাট, দোকানপাট, তার সাথে নাচ গান সমস্ত কিছু মিলিয়ে যেন পরিপূর্ণ। আসার সাথে সাথে দেখতে পেয়েছি নাচ গান শুরু হয়ে গিয়েছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নাচ গানগুলো একটু দেখবো। হাটটা বন্ধুরা এতটাই বড় যে আমি যদি পুরো হাটটা ঘুরে দেখি একটি আলাদা ভিডিও আমাকে কিন্তু বানাতে হবে। একটি আলাদা ভিডিও অবশ্যই করব না, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করছি। তবে বন্ধুরা শুধুমাত্র বুধবার বাদে এই হাট কিন্তু মানে সোনাঝুরির হাট প্রত্যেক দিন বসে সকালবেলা ঠিক 9টা থেকে। তবে বিশেষ করে শনিবার এবং রবিবার এই হাটটা কিন্তু প্রচুর জমজমাট হয়ে ওঠে। তোমরা যারা শাড়ি কিনতে কিংবা শাড়ি পরতে ভীষণভাবে পছন্দ করো, এই দিদিভাইকে চিনে রাখলে পরে বলবো বেশ ভালো হবে। দিদিভাইয়ের দোকানে প্রচুর রকমের কালেকশন রয়েছে, প্রত্যেকটা শাড়ি অসাধারণ। দিদিভাইয়ের দোকানে মোটামুটি তোমরা 500 টাকা থেকে শুরু করে 12,000 টাকা দামেরও কিন্তু শাড়ি পেয়ে যাবে। অনেকে এসে এত বড় হাট দেখে কনফিউজড হয়ে যাচ্ছে যে আসলে কোন দিক থেকে আগে হাট ঘোরাটা শুরু করবে। শুধু বড়দের জন্যই নয়, সোনাঝুরির হাটে বাচ্চাদেরও কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন কালেকশনে জিনিস পাওয়া যাচ্ছিল, সেটা পাঞ্জাবি বলো, ওয়ান পিস বলো, সবকিছুই। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি আমি প্রকৃতি ভবন মিউজিয়ামের একদম ঠিক ভেতরের দিকে প্রাঙ্গণে। এই জায়গাটা অবশ্যই তোমরা ঘুরে দেখবে। তবে বন্ধুরা বাইরের দিকেও ঘুরে দেখার মতো তো অনেক কিছুই তোমরা দেখতে পারবে, কিন্তু এই প্রকৃতি ভবনের ভেতরে কিন্তু রয়েছে এই যে সামনের দিকে মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে তোমাদেরকে কিন্তু টিকিট কেটে এন্ট্রি করতে হবে। অনেক জিনিস তোমরা এখানে দেখতে পারবে। সব থেকে ফেমাস জিনিস যদি আমি বলি, শিল্পীদের চোখে দেখা এমনই একখানা সুন্দর পাথর যার মধ্যে কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা ফুটে উঠেছে। এরকম ধরনের প্রচুর জিনিস তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে, যেগুলো খুব সুন্দর উঁচু কিন্তু দেখো জিনিসের ওপরে এই পাথরগুলো রাখা রয়েছে। কিছু না কিছু জিনিস এই পাথরগুলোর মধ্যে কিন্তু ফুটে উঠেছে, যেগুলো শিল্পীদের চোখে ধরা পড়েছে। আর সেই জিনিসগুলোই এখানে খুব সুন্দরভাবে রাখা রয়েছে। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই প্রকৃতি ভবন বিস্তৃত রয়েছে। জায়গাটাতে এক আলাদা রকম শান্তি রয়েছে, অবশ্যই বলবো তোমাদেরকে ভিজিট করার জন্য।
প্রকৃতি ভবনের ভেতরে এন্ট্রি করতে হলে মাথা পিছু 40 টাকা দিয়ে আগে টিকিটটা কেটে নিতে হবে, তারপরেই তোমরা প্রকৃতি ভবনের ভেতরে এন্ট্রি করতে পারবে। যারা ভাবছো ক্যামেরা নিয়ে এসে তোমরা প্রকৃতি ভবনের ভেতরে ফটোগ্রাফি করবে কিংবা ভিডিওগ্রাফি করবে, তাহলে এক্সট্রা ভাবে কিন্তু তোমাদেরকে আরো 20 টাকা দিয়ে টিকিট করে নিতে হবে। আমার তুমি মন জানো। প্রকৃতি ভবনের ভেতরে ছোট্ট একখানা খাবারের হোটেল রয়েছে, যেখানে বসে আজকে দুপুরের খাবারটা কমপ্লিট করব। আচ্ছা, তোমরা এখানে কিন্তু ভেজ এবং নন ভেজ দু ধরনেরই খাবার পেয়ে যাবে। ভেজ থালিতে থাকবে কিন্তু সাদা ভাত, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, শাকের ঘন্ট, আর এখানে রয়েছে কিন্তু বেগুন নিমপাতা ভাজা, আলু ঢেঁড়স ভাজা, ডাল, পাঁপড়, চাটনি আর টক দই। এক্সট্রা ভাবে আমি কিন্তু রুই মাছটা নিয়েছি, এর জন্য কিন্তু আলাদা টাকা আমাকে পে করতে হবে। আর যদি তোমরা ভেজ খাবার নাও তাহলে কিন্তু এই পুরো প্লেটটা তোমাদের সামনে সার্ভ করে দেবে। খেয়ে দেখবো খাবারগুলো খেতে কেমন, অনেস্ট রিভিউ কিন্তু তোমাদের কাছে দিয়ে দেবো। নিরামিষ প্লেটের দাম পড়েছিল 150 টাকা। এক্সট্রা ভাবে যেহেতু আমি রুই মাছটা অর্ডার করেছিলাম, যার কারণে আরো এক্সট্রা ভাবে আমাকে 60 টাকা পে করতে হয়েছিল। তবে বন্ধুরা, খাবারের কোয়ান্টিটি অনেকটা থাকলে পরেও কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। খাবারটা খাওয়া যাচ্ছিল, একদম ফেলে দেওয়ার মতনও ছিল না। তবুও পার্সোনালি আমি তোমাদের বলবো এই দোকান থেকে একটু দূরে থাকার জন্যই। রোডের ওপরে প্রচুর দোকান, প্রচুর হোটেল চোখে পড়বে, সেই সব দোকান থেকে তোমরা খাবার খেয়ে নিতে পারো। প্রকৃতি ভবন থেকে কিছুটা পথ হাঁটা পথে চলে এলাম আমি কিন্তু শান্তিনিকেতন বুদ্ধিস্ট টেম্পলের একদম ঠিক ভেতরে। মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছে। আসলে এইখানে আসলে পারে তোমরা কিন্তু 34 ফিটের বিশাল বড় একখানা বুদ্ধদেবের মূর্তি দেখতে পারবে, যেটা সত্যি দেখলে পরে মনমুগ্ধ হয়ে যাবে। তাছাড়াও বন্ধুরা, টোটো তো তোমাদের সাথে থাকবে, টোটো ধরেও চলে আসতে পারো প্রকৃতি ভবন ঘুরে। এবং প্রকৃতি ভবনের ভেতর দিয়ে যে রাস্তাটা রয়েছে, যেই রাস্তাটা একদম পেছন দিকে চলে আসছে, সেই রাস্তা ধরেও কিন্তু তোমরা 2-4 পা হাঁটা পথে খুব সুন্দরভাবে পৌঁছে যেতে পারবে এই বুদ্ধ মূর্তির কাছে। অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবে। আর ওই যে পেছন দিকে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। তবে এখানে যদি তোমরা থাকতে চাও আগে থেকে কিন্তু যোগাযোগ করে নিতে হবে। শান্তিনিকেতনে থাকা প্রত্যেকটি ফেমাস জায়গাগুলোর মধ্যে থেকে বলতে পারো এক অন্যতম জায়গা হলো এই বুদ্ধ মন্দির, যেখানে 34 ফিটের বিশাল এই বুদ্ধ মূর্তি দেখতে সকলেই কিন্তু ছুটে আসে। দুপুরবেলা 1টা থেকে বিকেল 4টে, 4:30 পর্যন্ত বুদ্ধ মূর্তি দেখার জন্য গেট কিন্তু খোলা থাকে। ফাইনালি চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের একদম ঠিক সামনে। দাঁড়িয়ে রয়েছি অমর্ত্য সেনের বাড়ির একদম ঠিক সামনে। তবে টোটোওয়ালা দাদা কিন্তু ভীষণ সুন্দরভাবে আমাদেরকে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখাচ্ছে। এই যে বাড়িটা রয়েছে অমর্ত্য সেনের বাড়ি, বাড়িটার নাম হলো প্রতীচি। বাড়ির প্রবেশদ্বারটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, সব সময়ের জন্যই বন্ধ থাকে, কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো একখানা কিন্তু ছোট্ট বাগান বাড়ি। তবে বন্ধুরা, অমর্ত্য সেন তিনি কিন্তু এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন, কিন্তু থাকেন কিন্তু বিদেশে। বছরে একবার করে তিনি এখানে আসেন এবং থাকেন। তাছাড়াও তার বয়স কিন্তু প্রায় 92 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে। বাড়িটা এখান থেকে আমরা দেখছি, তোমরা চাইলে টোটোতে বসেও কিন্তু দেখে নিতে পারো। আমি অবশ্য নিচে নেমেই একটু দেখতে এলাম। ফাইনালি চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্বভারতী ক্যাম্পাসের ঠিক ভেতরে। তবে বন্ধুরা, জায়গাটা দেখে বুঝতেই পারছো কতটা জমজমাট। রোডের ওপর দিয়ে অনবরত গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। তবে ব্যাক সাইডে যে প্রবেশদ্বারটা দেখা যাচ্ছে, এটা হলো মিউজিয়ামের ভেতরে প্রবেশ করার এন্ট্রি গেট। মিউজিয়ামের ভেতরে যদি তোমরা এন্ট্রি করো তাহলে কিন্তু মাথা পিছু 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপরেই মিউজিয়ামের ভেতরে এন্ট্রি করতে পারবে। তাছাড়াও সকালবেলা 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত মিউজিয়ামের গেট খোলা থাকে সকলের জন্য। তোমরা যদি এই টাইমিং এর মধ্যে ভিজিট করতে পারো, খুব সুন্দরভাবে মিউজিয়ামটা ঘুরে দেখে নিতে পারবে। মিউজিয়ামের ভেতরে 5খানা আলাদা আলাদা বাড়ি রয়েছে। অবশ্যই বলবো তোমরা আসলে পরে সময় বের করে অন্তত মিউজিয়ামটা ঘুরে দেখবে। শুধুমাত্র রবিবার করে কিন্তু বন্ধুরা এই বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে যতগুলো জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গার সাথেই তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি পড়েছে। প্রত্যেকটা জায়গা কিন্তু তোমরা ভিজিট করতে পারবে। তবে হ্যাঁ, চেষ্টা করবে অন্তত সকাল 10টা থেকে 3:30-এর মধ্যে আসার জন্য, তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গা ঘুরে দেখে নিতে পারবে। 3:30-এর পরে মোটামুটি প্রত্যেকটা জায়গায় বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 4:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে মিউজিয়ামটা। তাছাড়াও বন্ধুরা, তোমরা চাইলে পরে কিন্তু খুব সুন্দরভাবে পায়ে হেঁটে পুরো বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখে নিতে পারো। আমি বলবো এটাই বেস্ট হবে, তাহলে খুব সুন্দরভাবে সময় নিয়ে প্রত্যেকটা জায়গা ঘুরতে পারবে।
এই যে সামনের দিকে যে তোমরা দেখতে পাচ্ছ, এই সুন্দর সাজানো গোছানো গৃহটার নাম হলো উপাসনা গৃহ। অনেকে কিন্তু কাজঘরও বলে থাকে। তবে কাজঘরের ঠিক সামনের দিকের অংশে কিন্তু খুব সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো গার্ডেন এরিয়াটা। আচ্ছা, এই যে কাজগুলো রয়েছে, যে কাজগুলো দিয়ে গৃহটা তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু জার্মান কাজ। তাছাড়াও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাতে তৈরি করা এই উপাসনা গৃহ কিন্তু সকলের কাছে অনেক জনপ্রিয় এক জায়গা। চলে এলাম এবারে কিন্তু তালধ্বজের একদম ঠিক সামনে। চোখের সামনেই তালধ্বজ তো আমি দেখতে পাচ্ছি। তবে বন্ধুরা, এই জায়গাটার বিষয়ে একটু বলি। এখানে দেখো একখানা উঁচু একখানা আকাশ ছোঁয়া তাল গাছ, যা ঘিরে কিন্তু নিচের দিকে ছোট্ট একখানা মাটির কুড়ে ঘর। আর এই জায়গাটাকে ভিত্তি করেই কিন্তু খুব সুন্দর একখানা কবিতাও লেখা হয়েছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আশা করছি কম বেশি এই ছড়াগুলো তোমরা সকলেই শুনেছো। জায়গাটা কিন্তু ভীষণ ভালো। তবে এই জায়গার ভেতরেই না একখানা গাছ রয়েছে, যেই গাছটার নাম হলো তবলা গাছ। গাছের ফলটা অনেকটা তবলার মতো দেখতে। তবে বন্ধুরা, আমি যদি যাওয়ার পথে সেই ফল গাছটা দেখতে পাই অবশ্যই তো তুলে ধরবো। কিন্তু এই যে তালধ্বজটা যে রয়েছে, তার ঠিক সামনের দিকে রোডের ওপরেই খুব সুন্দর কিন্তু একখানা মার্কেট এরিয়া রয়েছে। মার্কেট বলতে অনেকগুলো দোকানপাট বসেছে, যেখানে বিভিন্ন ধরনের কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে জুয়েলারি, তাছাড়াও কিন্তু ব্যাগ। তোমরা চাইলে পরে এই দোকানগুলোও কিন্তু ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যেতে পারো। আর কিছু যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বারবার করেই যেটা আমি বলি, দরদাম করে তোমরা কিনেও নিতে পারো। তুমি মন জানো না, ঘরে বসতে করে চলে এলাম আমি কিন্তু তিন পাহাড়ের একদম ঠিক সামনে। তিন পাহাড় এই নামটার পেছনে অনেকটা বড় কারণ রয়েছে, সেটা তো অবশ্যই বলবো। তবে বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছে একদম মেন রোডের কিন্তু পাশে। চারিদিকে প্রচুর নয়েজ, মেন রোড দিয়ে অনবরত গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। আর এই ভিউটা দেখে আমার বড় ছেলে টোটোতে বসেই বলছে, মা এই ছবিটা তো আমি দেখেছি। আসলে সহজ পাঠ বইটা যে রয়েছে, সেই বইয়ের প্রথম পেজের যে ছবিটা, এই গাছটাকে ভিত্তি করেই কিন্তু ছবিটা আঁকানো হয়েছিল। বহু পুরনো বট গাছ। বন্ধুরা, অবশ্যই এখানে তোমরা ভিজিট করবে। গাড়ি একদম নন স্টপ যাচ্ছে। একটু এগিয়ে এসো, তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদেরকে কিন্তু ক্যাম্পাসের ভেতরে যে আমরা ভিজিট করলাম, ক্যাম্পাসের ভেতরে ভিজিট করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছে। আর গাছটার কাছে যে এসে আমরা দাঁড়িয়েছি, দেখো চারিদিকে কিন্তু খুব সুন্দর আলো জ্বালানো হয়েছে। এটাও দেখে বেশ ভালো লাগলো যে তোমরা কিন্তু সন্ধ্যেবেলার টাইমে আসলে পরেও খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখে নিতে পারবে। চলে এলাম সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখার জন্য। খুব সুন্দর একখানা জায়গা বন্ধুরা, অবশ্যই বলবো তোমাদেরকে সময় বের করে সৃজনী শিল্পগ্রামটা ঘুরে দেখার জন্য। তবে বন্ধুরা, একদম মেন রোডের ওপরেই দাঁড়িয়ে রয়েছে। একদম মেন রোডের হাতের কাছেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যাক সাইডে দেখাই যাচ্ছে সৃজনী শিল্পগ্রামের ভেতরে এন্ট্রি করার প্রবেশদ্বারটা। এই গেটের একদম ঠিক মুখে কিন্তু তোমরা দেখতে পারবে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে গিয়ে সবার প্রথমে টিকিট কেটে তারপরে সৃজনী শিল্পগ্রামটা ঘুরে দেখার জন্য এন্ট্রি করতে হবে। সকালবেলা 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে সৃজনী শিল্পগ্রামের প্রবেশদ্বার। তবে টিকিট কাউন্টার শুধুমাত্র বিকেল 4:30 পর্যন্তই কিন্তু খোলা থাকে। সৃজনী শিল্পগ্রামের ভেতরে এন্ট্রি করতে হলে সবার প্রথমে মাথা পিছু 30 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। তোমাদের সাথে যদি 5 বছর থেকে 12 বছরের বাচ্চারা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে মাথা পিছু 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। ভিডিও শুট, ফটোশুট এবং স্টিল ক্যামেরার জন্য এক্সট্রা ভাবে টাকা কিন্তু তোমাদের পে করতে হবে। তবে সেই ক্ষেত্রে টিকিট কাউন্টারে এসে তোমাদের যোগাযোগ করে নিতে হবে। হস্তশিল্প, লোকশিল্প ও সংস্কৃতিকে ভিত্তি করে সুন্দর একখানা সাজানো গোছানো গ্রাম, যেই গ্রামে আলাদা আলাদা রাজ্যের শিল্প ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। ফাইনালি চলে এলাম আমি সুরুল রাজবাড়ি বা সুরুল জমিদার বাড়ি ঘুরে দেখার জন্য। একদম জমিদার বাড়ির ভেতরের প্রাঙ্গণেই দাঁড়িয়ে রয়েছি। তবে এই জমিদার বাড়ি যদি তোমরা ঘুরে দেখে নিতে চাও, অবশ্যই একদম প্রবেশদ্বারের সামনে মাথা পিছু 10 টাকা দিয়ে টিকিটটা কেটে নিতে হবে। তারপরেই জমিদার বাড়ি খুব সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারবে। তবে পুরো এরিয়াটাই কিন্তু বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বলতে পুরো যে জমিদার বাড়ি তোমরা কিন্তু ঘুরে দেখে নিতে পারবে না। বেশ কিছুটা অংশ, বেশ কিছুটা এরিয়া কিন্তু পর্যটকদের জন্য খোলা থাকে। সেই সব এরিয়াগুলোই তোমরা শুধুমাত্র টিকিট কেটে কিন্তু ভিজিট করে দেখে নিতে পারবে। জমিদার বাড়ির ভেতরে খুব সুন্দর রয়েছে কিন্তু দুর্গা মঞ্চ বা বলতে পারো দুর্গা মন্দির, যেখানে প্রত্যেক বছর কিন্তু একদম নিষ্ঠাকারে নিয়ম মেনে দুর্গাপুজো হয়। সেই সময় যদি তোমরা ভিজিট করতে পারো, খুব সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে পারবে। একটা জিনিস ভীষণ ভালো লাগলো, এই যে মন্দির প্রাঙ্গণ, মন্দির প্রাঙ্গণের সামনে যে সিঁড়িটা রয়েছে, প্রত্যেকটা সিঁড়িতে খুব সুন্দর কিন্তু আলপনা আঁকা হয়েছে, যেগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। জমিদার বাড়িতে এন্ট্রি করতে হলে মাথা পিছু 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে।
শুধুমাত্র দুর্গাপুজোর সময় যদি তোমরা রাজবাড়ি বা জমিদার বাড়ি ঘুরে দেখে নিতে চাও, সেই সময় কিন্তু কোনো রকম টিকিট কাটার ব্যাপার থাকে না। 1750 সালে শ্রীনিবাস সরকার এই বাড়িটি নির্মাণ করেছিলেন। লোকমুখে জানতে পারলাম রানী রাসমণি সিরিয়ালের শুটিং হয়েছিল এই জমিদার বাড়িতে। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে ঠিক 6:30। এই মাত্র এসে পৌঁছালাম আমি ভারত সেবাশ্রম সঙ্গে। যে টোটো ড্রাইভার দাদার সাথে সারাদিন শান্তিনিকেতনটা ভ্রমণ করে দেখলাম, সেই টোটো ড্রাইভার দাদাই কিন্তু আমাদেরকে একদম ভারত সেবাশ্রম সঙ্গে নতুন বিল্ডিং এর সামনে নামিয়ে দিয়ে গেলেন। ব্যাক সাইডে দেখা যাচ্ছে কিন্তু নতুন বিল্ডিং। তবে বন্ধুরা, এইবার শান্তিনিকেতন ভ্রমণে আসার আগে বাড়িতেই চিন্তা ভাবনা করে নিয়েছিলাম যে নিজের মতো করে খুব সুন্দরভাবে শান্তিনিকেতনটা ঘুরে দেখব। কারণ বিশেষ করে সাথে 2 ছেলে এবং বাবা মাও রয়েছে, কোথাও গিয়ে হুড়োহুড়ি করা যাবে না। তাই প্রত্যেকটা জায়গাতে সময় নিয়ে খুব সুন্দরভাবে ঘুরে দেখেছি। বিশেষ করে বন্ধুরা মাথায় রাখবে, শনিবার এবং রবিবার এই দুটো বারে কিন্তু শান্তিনিকেতন প্রচুর জমজমাট হয়ে ওঠে এবং প্রত্যেকটা টুরিস্ট পয়েন্টেই কিন্তু খুব সুন্দর নাচ গান মার্কেট এরিয়া বসে, যেগুলো ঘুরে দেখতে বেশ খানিকক্ষণ সময়ও আমার লেগেছে। যাই হোক, যে কটা জায়গা আমি ঘুরেছি এই জায়গাগুলো বাদ দিয়েও কিন্তু তোমরা ঘুরে দেখে নিতে পারো আমার কুটির এবং আকাশবাণী ভবন। তাছাড়াও কিন্তু রয়েছে ডিয়ার পার্ক। তোমরা যদি প্রত্যেকটা জায়গাতে একটু কম সময় নিয়ে ঘোরো, তাহলে বলবো এই 3টে জায়গাও কিন্তু একদিনে কভার করে নিতে পারবে। সারাদিন যে আমি টোটো ড্রাইভার দাদার সাথে ঘুরলাম, আমাদের কিন্তু টোটো ভাড়া লাগলো 700 টাকা। সারা বছরই মোটামুটি দাদা কিন্তু 700 টাকাই ভাড়া নেবে সকলের কাছ থেকে। তবে একটু কথা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, বিশেষ বিশেষ দিনগুলোতে, বিশেষ করে 25শে বৈশাখ রয়েছে, বসন্ত উৎসব রয়েছে, পৌষ মেলা রয়েছে, এইসব দিনগুলোতে ভাড়া একটু আপ ডাউন হতে পারে। এই বিষয়ে তোমরা কিন্তু অবশ্যই টোটো ড্রাইভার দাদার সাথে আগে থেকে যোগাযোগ করে নিতে পারো। দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। তবে বন্ধুরা, আজকে কিন্তু রাত্রেবেলা আমি ভারত সেবাশ্রম সঙ্গেই নাইট স্টে করবো। কালকে সকালবেলা এখান থেকে সোজা চলে যাব আমি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। আজকের এই পুরো শান্তিনিকেতন ভ্রমণের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।